অবশেষে পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত জাহাঙ্গীর খান ওই ডায়মন্ড হারবারের ওদিকে যে ফলতা নামক যে জায়গাটা আছে, তো এখন তো জাহাঙ্গীর নামটা তো আমার মনে হয় যে খালি পশ্চিমবঙ্গের লোকই না, বাংলাদেশের লোকজন জানে যে এই জাহাঙ্গীর খান হচ্ছে সেই মমতা ব্যানার্জির ভাইপো, অভিষেক ব্যানার্জির একেবারে ডান হাত। এই জাহাঙ্গীরকে দিয়ে এই অভিষেক ব্যানার্জি কি না করছে ওই ডায়মন্ড হারবারে। ওখানে এই লোকসভা ইলেকশনে কত 7.5 লক্ষ নাকি ভোট পাইছিল এই জাহাঙ্গীরের কল্যাণে, কারণ সে সমস্ত বুথ টুথ দখল মখল করে ছাপ্পা টাপ্পা মেরে তারপরে এই অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছিল, তাই না? তো এখন পট পরিবর্তনের পর এই জাহাঙ্গীর খান চিন্তা করছে তার বস অভিষেক ব্যানার্জির এখন নিজের পিঠ বাঁচানো নিয়েই সে দৌড়ের উপরে আছে, এবং সেটাই তার মূল চিন্তা। এখন তাকে আর কেউ রক্ষা করবে না, অর্থাৎ মানে মানে কেটে পড়াই ভালো। এবং সম্ভবত ওই নেপালে ঢোকার জন্য সে ওইদিকে গেছিল, কিন্তু একে যে গ্রেপ্তার করা হবে এটা তো আগে থাকতেই বলা হয়েছিল। যতক্ষণ সে নির্বাচনের মধ্যে ছিল, অর্থাৎ নির্বাচনের প্রার্থী ছিল, ততক্ষণ পর্যন্ত তাকে তো গ্রেপ্তার করা যায়নি। বাট যখন নির্বাচন ওই হয়ে গেল, যে দ্বিতীয় টার্মে ওই কত 21 মে মনে হয় ফলতায় আবার ওই শেষে আবার নির্বাচন হলো না, প্রথম রাউন্ডে তো বন্ধ হয়ে গেছিল। সেখানে এই জাহাঙ্গীর খান কি করছে, ইভিএম মেশিনে ওই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যে ওই ঘাসফুল ওইটাকে চালু রেখে বাকিগুলা কস্টেপ দিয়ে আটকে দিয়েছিল। কি দুর্দান্ত, তাই না? এত বড় দুঃসাহস তার কি করে হলো, যেখানে এখন বাংলাদেশের ইলেকশন কমিশন এত তোড়জোড় করছে, সেখানে ও এই কাজ করার সাহস সে কিভাবে পেতে পারে? এটা তো বিস্ময়কর, তাই না? কিন্তু করেছিল। আর ঘটনা যা হওয়ার তাই, কি ইলেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে 21 মে ওইখানে নতুন করে ইলেকশনের ডেট ধার্য করা হয়, এবং তখন এই জাহাঙ্গীর খান বুঝে গেছিল যে তার আর কোনো আশা ভরসা নাই। এই জন্য সে 2 দিন আগে ইলেকশন থেকে তার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু সে কাউকে কিন্তু সাপোর্ট দেয়নি। অবশেষে লোকজন তাকে অল্প কিছু ভোট দিয়েছিল, মনে হয় জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, 4র্থ স্থানে ছিল। তো এখন সেই বিখ্যাত জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আসলে এটা নিয়ে আমি কেন ভিডিও করছি, ভিডিও এই কারণে করছি যে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই যে তৃণমূল কংগ্রেস না, এই একবার মমতা ব্যানার্জি একটা কথা বলছিল যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে যদি বলা হয়, মানে আমি যদি আদেশ দেই একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ মাত্র 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে পুরো টাইট দিয়ে দিবে, এইটা ছিল ভয়ঙ্কর রকম উস্কানিমূলক কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পুরখা রাজনীতিবিদ ছিল, অত্যন্ত আন্দোলন সংগ্রাম করছে, করার পরে পরবর্তীতে আমার মনে হয় মাথা ব্যথা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, ভারতের পশ্চিমবঙ্গে কত 27-28% হলো মুসলিম ভোটার, রাইট? আর 72-73% তো হিন্দু ভোটার। তা হিন্দুদেরকে সে মানুষই মনে করতো না, অর্থাৎ 27-28% মুসলমান এই 72-73% হিন্দুদেরকে একেবারে কুচুকুচে করে ফেলতো। এটা এই হুমকি কে দিছিল? এই মমতা ব্যানার্জি। এবং কাদের ভরসায়? এই জাহাঙ্গীর খানদের ভরসায়, তাই না? তো এরপরেও যদি এরপরেও যদি কি মানে এরপরেও যেটা দেখলাম যে এই ভারতের হিন্দুরা তারপরে তো বেশ ভালোই ভোট দিয়ে এই তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, 80টা আসন পেয়েছে, 41% ভোট পেয়েছে, তাই না? মানে এখানেও কিন্তু আসলে এটা হয়ে যাওয়ার কথা ছিল তো ওই ওই যেমন মুসলমান ভোটার কত 27-28%, তাই না? আসলে ওই লেভেলে নেমে যাওয়ার কথা ছিল। সে 41% ভোট পেল কি করে? এই যে অতিরিক্ত যে ভোট পেল নিশ্চয়ই হিন্দুরাই দিয়েছে, তাই না? তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমি এই যে পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে অলওয়েজ নেতিবাচক কথাবার্তা বলি, অনেক ক্ষেত্রে গালিগালাজও করি, কি কারণে করি দেখছেন? এই মমতা ব্যানার্জি তাদেরকে হুঁশিয়ারি দিল যে একটা সম্প্রদায় ইচ্ছে করলে তাদেরকে কচুকাটা করে ফেলতে পারে। এই কথা বলার পরও যদি কোনো হিন্দু এই মমতা ব্যানার্জির দলের ক্যান্ডিডেটকে ভোট দেয়, তাহলে তো তার আর হিন্দু পরিচয় রাখার দরকার নেই। তার কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া উচিত, তাই না? তো যাই হোক, তার এই সমস্ত কথাবার্তায় মোটামুটি হিন্দুদের একটা উল্লেখযোগ্য অংশ ওই দিনই সিদ্ধান্ত নিয়ে নেয় যে আর যাই হোক এইবার
তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনা যাবে না। যদি আনা হয় তাহলে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকজন গোটা পশ্চিমবঙ্গে একেবারে মগের মূল্যকে রাজত্ব কায়েম করবে। যদিও গত 15 বছর ধরে এই তৃণমূল কংগ্রেস আমলে এরাই কিন্তু মগের মূল্যকে রাজত্ব স্থানে স্থানে কায়েম করছিল, এটা তো বলাই বাহুল্য, তাই না? মুর্শিদাবাদ, মালদা, ওইদিকে কত সিএএ কি একটা প্রোগ্রাম, ওই যে নাগরিকত্বের কি প্রোগ্রাম জানি, তো মুর্শিদাবাদ আর মালদায় এটার এগেনস্টে প্রতিবাদ করতে গিয়ে এরা ব্যাপকভাবে গাড়ি, রেলগাড়ি টাড়ি, রেল স্টেশন এগুলো পড়াইছিল না মমিন মুসলমানরা, এই যে বিশেষ সেই সম্প্রদায়। তো শুভেন্দু অধিকারী এখন ক্ষমতায় এসে বলছে যে ওই সময় করছিল বলে এটা মাপ নাকি, এখন ওদের এগেনস্টে আগে মনে হয় কেস আছে, ওইগুলো আবার রিভাইভ করে যারা নাকি অপরাধী তাদেরকে চিহ্নিত করা হবে এবং ক্ষতিপূরণ আদায় করা হবে। যারা যারা জড়িত ছিল দরকারে তাদের ঘটি বাটি মাটি ঘর বাড়ি বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে। হ্যাঁ, এটাই হওয়া উচিত, প্রতিবাদ করা হবে, ওকে ফাইন, কিন্তু সরকারি সম্পত্তি পোড়াবে, সরকারি সম্পত্তি তো কারো ব্যক্তিগত না, এটা তো জনগণের, তাই না? আন্দোলন সংগ্রাম প্রতিবাদ বা যাই হোক এগুলো করার অধিকার তো আছে, এগুলো তো রাইটস, এটা তো সিটিজেন রাইটস, কিন্তু ওই সরকারি সম্পত্তি পোড়ানোর অধিকার তো তাদের নাই। তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে যদি খেয়াল করা হয় তাহলে দেখবেন এই মমতা ব্যানার্জির এই যে তৃণমূল কংগ্রেস দলটার যত গুন্ডা পান্ডা বড় বড় নাম করা যেগুলো আমরা শুনি সব সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসে, দেখছেন? এবং এখানে মুসলমানরা কিন্তু আসলে নিজেদেরকে ভোদাই হিসেবে পরিচয় দিয়েছে। এই যে আজকে এই যে বারবার মুসলিম নামের বিভিন্ন লোক চলে আসে যারা নাকি বড় বড় গুন্ডা, তাই না? এই যে জাহাঙ্গীর খান, আর একটা কি শওকত মোল্লা না কি জানি, তারপরে এর আগে একটা নাম জানি কি ছিল, শাহজাহান না কি জানি, দেখবেন যে এরকম প্রচুর নাম। তার মানে এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে গুন্ডামি করত, মাস্তানি করত। আজকে যখন এই যে ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেল, গোটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে মুসলমান সম্পর্কে কি খুব খারাপ ধারণা তৈরি হলো না? এখন এই পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যেই তো মুসলমান সম্পর্কে কি ধারণা তৈরি হলো যে মুসলিম মাত্রই গুন্ডা পান্ডা সন্ত্রাসী বদমাস, কি বিষয়টা তাই দাঁড়ায় না যে মুসলমানরা কোনোভাবে সভ্য না, ওরা হইলো আসলে সন্ত্রাসবাদ ছাড়া ওরা আর কোনো কিছুই বোঝে না? এই তৃণমূল কংগ্রেসের নেত্রী এই যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এই যে অভিষেক ব্যানার্জি, তারা কিন্তু মুসলমানদেরকে এভাবেই কিন্তু পরিচয় করিয়ে দিল, তাই না? আজকে এর ফলে এই যে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে এই যে বিজেপিকে ক্ষমতা আনছে, এখন মুসলমানরা কি মনে করে, তাদেরকে কিভাবে দেখছে হিন্দুরা? এগুলো নিয়ে কি তারা একটু আত্মসমালোচনা করবে? তারা নিজেদের আত্মদর্শন করবে যে তারা কি এই ভারতীয় উপমহাদেশে তারা কি অসভ্য বর্বর টেররিস্ট হিসাবে বেঁচে থাকতে চায়, নাকি তারা সভ্য জগতে এসে সভ্যতার মাপকাঠিতে এবং সভ্য সমাজ তৈরি করে সেখানে সুন্দরভাবে বসবাস করতে চায়? এটা কিন্তু মুসলমানদের এখন ঠিক করতে হবে। তারা কি গুন্ডামি মাস্তানি করেই চলবে, নাকি না সভ্য জগতে সভ্য মানুষ হিসাবে থাকবে? ধন্যবাদ।